বিভাজনের রাজনীতি থেকে বের হয়ে আসার আহ্বান জানালেন মির্জা ফখরুল। ফ্যাসিবাদী কায়দায় ধমক দিচ্ছে কেউ কেউ, অভিযোগ রিজভীর। শেখ হাসিনাকে প্রত্যর্পণের আবেদন পেয়েছে ভারত, ঢাকার অনুরোধ খতিয়ে দেখছে দিল্লি, জানালেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। বন্যার ক্ষয়ক্ষতি থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে মানুষ, ত্রাণ ও পুনর্বাসনের উদ্যোগ সরকারের, ক্ষতি নিরূপণে জরিপ শুরু। সংবাদ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। বিএনপির স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে বিরোধী শক্তির সবাইকে বিভাজনের রাজনীতি থেকে বিরত থাকার আহ্বানও জানান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন। আরও জানাচ্ছেন আহমেদ সরোয়ার। জাতীয় প্রেস ক্লাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর এমাজউদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভার আয়োজন করে এমাজউদ্দিন রিসার্চ সেন্টার ও বাংলাদেশ জাতীয় সাংবাদিক সমিতি। অধ্যাপক এমাজউদ্দিন আহমেদকে জাতির মুক্তির অন্যতম পথপ্রদর্শক হিসেবে আখ্যা দেন বিএনপি মহাসচিব। এ সময় চলমান রাজনৈতিক প্রেক্ষাপট ও দলের ভবিষ্যৎ রূপরেখা নিয়েও কথা বলেন মির্জা ফখরুল। সংবিধান সংস্কার আর সংবিধান সংশোধন, আমরা তো বরাবরই বলে এসেছি যে আমরা সংবিধান সংশোধন করতে চাই, আমরা সংবিধান সংস্কারের কথা কখনোই বলিনি। সুতরাং আমাদের যেটা জনগণ আমাদেরকে যে ভোট দিয়েছে, ম্যানিফেস্টোর মধ্যে যেটা ছিল, সেই ম্যানিফেস্টোতে আমরা 2/3 মেজরিটি নিয়ে বিএনপি আজকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। সুতরাং ওই জায়গায় কোন রকমের কোনো আপনার বিভ্রান্তি, কোনো অবকাশ আছে বলে আমি মনে করি। বিএনপি যে জুলাই সনদে স্বাক্ষর করেছে সেটি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে বলে আবারও জানান স্থানীয় সরকার মন্ত্রী। আমরা বারবারই এই কথা বলে এসেছি এবং আমরা উই আর কমিটেড। আমরা 31 দফাতে যেমন কমিটেড, ঠিক তেমনিভাবে আমরা কমিটেড হচ্ছি জুলাই সনদে। কিন্তু সেটা আমরা যেভাবে চেয়েছি সেইভাবে আমরা বলছি। এখানে সম্পূর্ণভাবে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে যে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করতে চাই না। আমরা জুলাই সনদ বাস্তবায়ন প্রত্যেকটি অক্ষর আমরা পালন করব, এটা হচ্ছে আমাদের কমিটমেন্ট। স্মরণ সভায় প্রয়াত এই শিক্ষাবিদের জীবন ও কর্মের উপর আলোকপাত করে বৈষম্যহীন সমাজ গঠনে সংকীর্ণতা দূর করার যে শিক্ষা এমাজউদ্দিন আহমেদ দিয়ে গেছেন তা আজও প্রাসঙ্গিক বলে মন্তব্য করেন বক্তারা। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। এদিকে গণতন্ত্র শেখাবে বলে কেউ কেউ ধমক দিচ্ছে, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এটি ফ্যাসিবাদী কায়দায় কথা বলা বলে অভিযোগ তার। আর প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেছেন, জুলাইকে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের বয়ানের মতে হাজির করা হলে ভবিষ্যতে রাজনৈতিক সংকট দেখা দেবে। আহমেদ সরোয়ারের আরও একটি রিপোর্ট। জুলাই আন্দোলনে 17 জুলাই যাত্রাবাড়ি প্রতিরোধ দিবস উপলক্ষে যাত্রাবাড়ি মোড়ে সমাবেশের আয়োজন করা হয়। এতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণতন্ত্রে আলোচনা সমালোচনা থাকবে, সরকারের ভুল হলে ধরিয়ে দিতে হবে, সমালোচনাও হবে, তবে আওয়ামী টোনে ধমক দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। সমালোচনাও করতে পারেন, এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য, বিউটি। আসুন আমরা সেই গণতন্ত্রের চর্চার মাধ্যমে গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাই। কিন্তু সেটা না করে আপনারা শেখ হাসিনার টোনে, আওয়ামী লীগের টোনে, ওবায়দুল কাদেরের টোনে আপনারা কথা বলবেন, এটা তো মানুষ নিতে চায়। এই যে নীতিহীনতা, রাজনীতি করছেন ইসলামের নামে, কিন্তু ইসলামের মূল বাণী হচ্ছে সত্য ন্যায়ের পথে থাকতে হবে, অঙ্গীকার পালন করতে হবে। এই অঙ্গীকার আপনারা কখনোই রক্ষা করেননি। জুলাইকে কেউ কেউ কুক্ষিগত করার চেষ্টা করছে অভিযোগ করে বক্তারা বলেন, জুলাই কারো একক অবদান নয়, ছাত্র জনতার সম্মিলিত প্রতিরোধ ছিল এটি। আমরা বারবার বলেছি যে জুলাইকে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের ন্যারেটিভের মতো, বয়ানের মতো আপনারা হাজির করবেন না। কিন্তু গত অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা দেখেছি তারা একটা গ্রুপকে পৃষ্ঠপোষকতা করেছে এবং এটা হয়তো পরবর্তী আলোচনা আসবে এবং এই আলোচনার যদি সমাধান না হয় আগামীতেও বাংলাদেশের রাজনৈতিক সংকট আছে। অগ্রিম এই কথা বলে গেলাম, পরে মিলিয়ে নেবেন। জুলাইকে এক বিন্দু পরিমাণও আমরা অবহেলা করব না। তাই সেই জায়গায় সেটা না শুনেই 1 মাস 2 মাসের মধ্যেই আজকে বিএনপিকে ফেলায় দেওয়ার চিন্তা করতেছেন। এখনই বিএনপিকে গণতন্ত্রের শত্রু হিসাবে অনেকে আখ্যায়িত করার
চিন্তা করছেন, তাই বলবো ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন। আমরা যেন কোনো দল, কোনো পক্ষ, যারা যেখানেই থাকি না কেন, এইটা যেন আসলে মনে রাখি যে আমাদের কারো একার চেষ্টায়, কারো একক দলের নেতৃত্বে এই আন্দোলন হয় নাই। সেজন্যই এইবারের যে অভ্যুত্থান, এটা ছাত্র গণ অভ্যুত্থান হিসেবে আসলে পরিচিত। নতুন বাংলাদেশ পুনর্গঠনে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে সকলের প্রতি আহ্বান জানানো হয় সমাবেশ থেকে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন। শুক্রবার দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে বিষয়ে এক প্রশ্নের জবাবে কথা বলেন রণধীর জয়সওয়াল। নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পেয়েছে নয়াদিল্লি। তিনি জানান, সংশ্লিষ্ট আইনগত ও বিচারিক প্রক্রিয়ার আলোকে অনুরোধটি বিবেচনা করা হবে। তবে এ বিষয়ে বিস্তারিত আর কোনো মন্তব্য করেননি তিনি। শুধু শেখ হাসিনা নয়, ভারতে গ্রেফতার হওয়া হাদি হত্যার মূল অভিযুক্ত ফয়সাল করিমকে প্রত্যর্পণের বিষয়েও বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী অনুরোধ জানিয়ে কাগজপত্র পাঠিয়েছেন। তবে এ ব্যাপারে জয়সওয়াল জানিয়েছেন, এ বিষয়ে তার কিছু জানা নেই। তিনি বলেন, প্রত্যর্পণ সংক্রান্ত যে কোনো বিষয়ে ভারতের আইনের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। সরকারের সমঝোতা প্রস্তাব প্রত্যাখ্যান করে দেশজুড়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি শিক্ষার্থীদের। কোটা সংস্কার আন্দোলনকারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচিকে কেন্দ্র করে 2024-এর 18 জুলাই রাজধানী ঢাকা সহ দেশ ছিল প্রায় অচল। দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ এবং আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষে সেদিন সাংবাদিক সহ অন্তত 31 জন নিহত হন। 2024-এর উত্তাল জুলাই নিয়ে রুশান নাসরুল্লাহ রিপোর্ট। 2024-এর 18 জুলাই দেশ জুড়ে চলছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমপ্লিট শাটডাউন কর্মসূচি। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেদিন ঢাকা সহ দেশে 229 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। আন্দোলন দমনে অনির্দিষ্টকালের জন্য রাজধানীতে সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে ডিএমপি। জুলাই সর্বাত্মক অবরোধ কর্মসূচি সফল করতে শিক্ষার্থীদের সাথে যোগ দেয় সাধারণ মানুষ। কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালনের সময় রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় পুলিশ, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে সংঘর্ষ হয় আন্দোলনকারীদের। সাংবাদিক সহ নিহত হন 31 জন। এর মধ্যে রাজধানী ঢাকায় 24 জন। ফুঁসে ওঠে ছাত্র জনতা। রাজধানীর রামপুরায় বিটিভি ভবন এবং মহাখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, ডাটা সেন্টার ও সেতু ভবনে দেয়া হয় আগুন। পরিস্থিতি বিবেচনায় 18 জুলাই জরুরি সংবাদ সম্মেলন ডাকেন ফ্যাসিস্ট সরকারের আইনমন্ত্রী আনিসুল হক। সরকার আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দেয়। গুলির সঙ্গে কোনো সংলাপ হয় না, ফেসবুকে এমন স্ট্যাটাস দিয়ে তা প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা। ছাত্র আন্দোলনের মুখে 18 জুলাই সন্ধ্যায় সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানির জন্য নতুন তারিখ দেয় চেম্বার আদালত। অন্যদিকে 19 জুলাই দেশে শাটডাউন কর্মসূচি অব্যাহত রাখা এবং গায়েবানা জানাজার কর্মসূচি পালনের ঘোষণা দেন আন্দোলনকারীরা। রুশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষতি হয়েছে। ঘুরে দাঁড়াতে শুরু করেছে মানুষ। সরকারের পক্ষ থেকে দেয়া হচ্ছে সব ধরনের সহযোগিতার আশ্বাস। অর্থমন্ত্রী জানালেন, ত্রাণের পর পুনর্বাসনের কাজ শুরু করবে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, বন্যা দুর্গত এলাকার ক্ষতি নিরূপণের জন্য জরিপ কাজ শুরু হয়েছে। আর মৎস্য, প্রাণী সম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেছেন, বন্যা কবলিত এলাকার কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ খাতের ক্ষতি কাটাতে নেওয়া হয়েছে জরুরি সহায়তা কর্মসূচি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে থাকছে নাজমুল নিশানের ডেস্ক রিপোর্ট। গত 5 জুলাই থেকে টানা বৃষ্টিতে চট্টগ্রামের নদীগুলোতে বাড়তে থাকে পানি, প্লাবিত হয় নিচু এলাকা। তবে 9 ও 10 জুলাইয়ের মধ্যে বন্যা পরিস্থিতি মারাত্মক রূপ ধারণ করে। 11 ও 12 জুলাই পানির নিচে তলিয়ে যায় চন্দনাই, সাতকানিয়া, লোহাগড় ও বাঁশখালীর বিস্তীর্ণ এলাকা। 13 জুলাইয়ের পর থেকে বৃষ্টি কমে যাওয়ায় কমতে থাকে পানি। ধীরে ধীরে বন্যার পরিস্থিতি উন্নত হলে দৃশ্যমান হতে শুরু করে বন্যার ক্ষতচিহ্ন।
বন্যার পরবর্তী ক্ষতি নিরূপণের সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বন্যা দুর্গত এলাকায় সরকারের পক্ষ থেকে ত্রাণ কার্যক্রম চলমান রয়েছে। এরপরই শুরু হবে পুনর্বাসন কার্যক্রম। চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গ এলাকায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ শেষে তিনি এসব কথা বলেন। 40,000 পরিবারকে চাল দেওয়া হয়েছে, 75,000 পরিবারকে শুকনা চাল ডাল ইত্যাদি দেওয়া হয়েছে, প্রায় 40,000কে রান্না বান্না করে খাওয়ানো হয়েছে। এই ধারা কিন্তু অব্যাহত আছে, এটা চলতে থাকবে। এরপরে পুনর্বাসন কার্যক্রম আরম্ভ হবে। যাদের বীজ দরকার, সার দরকার ইত্যাদি ইত্যাদি যা প্রয়োজনীয় পুনর্বাসন কাজ এরপরে শুরু হয়ে যাবে। কক্সবাজারে ত্রাণ দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, বন্যা দুর্গত এলাকায় রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, ঘরবাড়ির যে ক্ষতি হয়েছে সরকার তা নিরূপণে কাজ করছে। সরকারিভাবে এবং বেসরকারিভাবেও দলীয়ভাবে আমরা সকল ব্যবস্থা নিয়েছি। ইতিমধ্যে বাংলাদেশের যেখানে যেখানে বন্যা উপদ্রুত হয়েছে সমস্ত এলাকায় আমরা সরকারিভাবে জরিপ পরিচালনা করছি। কি কি ক্ষতিগ্রস্ত হয়েছে, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, ঘরবাড়ি, ফসল, গবাদি পশু ইত্যাদি সমস্ত কিছু আমরা জরিপ পরিচালনা করছি। কৃষি, মৎস্য আর প্রাণী সম্পদ খাতের ক্ষতি কাটিয়ে উঠতে ক্ষতিগ্রস্ত 5 জেলায় পুনরুদ্ধার কর্মসূচির কথা জানালেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। 200 কোটি টাকার উপরে এই 5 জেলায় ক্ষতি হয়েছে মৎস্য চাষীদের। প্রায় 327 মেট্রিক টন বীজ আমাদেরকে সরবরাহ করতে হবে। তো যাদের এখন পর্যন্ত বীজতলা রেডি হয় নাই, আমরা ইনশাআল্লাহ আগামী 15 দিনের মধ্যে আমাদের বীজতলা থেকে ধানের চারা উঠে তাদেরকে দিতে পারবো। আর যাদের বীজতলা আছে তাদেরকে আমরা বীজ সরবরাহ করব। সরকারি সহযোগিতায় নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন ক্ষতিগ্রস্ত মানুষগুলোর। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ধর্ম, বর্ণ, পাহাড়ি, সমতল নির্বিশেষে সবাই বাংলাদেশে একসঙ্গে বাস করবে এমন লক্ষ্য নিয়েই বিএনপি সরকার এগিয়ে যাচ্ছে বলেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। শুক্রবার সন্ধ্যায় বরিশালের আগৈলঝরা উপজেলার ঢাকাবাসীদের সংগঠন আপন আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন মন্ত্রী। বলেন, সকল জাতিগোষ্ঠীর সহাবস্থানের জন্যই মানুষ বিএনপিকে ভোট দিয়েছে। সকলের সমান অধিকার নিশ্চিতে সরকার কাজ করছে বলে জানান তিনি। মহাত্মা ভেগাই হালদারের আবির্ভাব ও তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত স্মরণসভায় মন্ত্রী বলেন, সাম্প্রদায়িকতার বেড়াজাল ভেঙে মানবিকতার সমাজ করতে ভেগাই হালদাররা কাজ করে গেছেন। সে পথেই সবাইকে কাজ করার আহ্বান জানান তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বাংলাদেশ হবে বৈচিত্র্যের এক শান্তিপূর্ণ সহাবস্থানের বাংলাদেশ। যারাই কোনো একক ধর্মের কথা বলে, যারা কোনো একক ভাষার কথা বলে, যারা কোনো একক সংস্কৃতির কথা বলে, যারা কোনো একক রাজনৈতিক দলের ক্ষমতাকে প্রতিষ্ঠিত করতে চায়, তারা প্রকৃতির আইন জানে না। বাংলাদেশে সকল ধর্ম, বর্ণ, পাহাড়ি, সমতল, ভাষা, বর্ণ সবকিছু নির্বিশেষে আমরা সকলে একসঙ্গে বাস করব এবং সেই পরিকল্পনাকে সমর্থন করেই কিন্তু বিগত নির্বাচনে তারেক রহমানের দলকে এদেশের মানুষ 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠতা দিয়ে সরকারে পাঠিয়েছে। দেশের তরুণদের সফল উদ্যোক্তা করে গড়ে তুলতে স্টার্টআপ নিয়ে সরকারের উদ্যোগের ইতিবাচক বলছেন তরুণরা। তাদের মতে এর ফলে সরকারি চাকরির পেছনে ছোটার মানসিকতা থেকে বেরিয়ে উদ্ভাবন আর প্রযুক্তির বিকাশে মনোনিবেশ করতে পারবে তরুণ প্রজন্ম, যা দেশের অর্থনীতির বিকাশ, কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখবে। আরও জানাচ্ছেন নাবিল জাহাঙ্গীর। দেশে উদ্ভাবন, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির লক্ষ্যে মঙ্গলবার জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের সম্ভাবনাময় উদ্যোক্তাদের 5 লাখ থেকে সর্বোচ্চ 5 কোটি টাকা পর্যন্ত সহায়তা দেওয়ারও ঘোষণা দেওয়া হয়েছে। তরুণরাও সরকারের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন। তারা বলছেন, এতে উদ্ভাবনী ধারণা বাস্তবায়নের সুযোগ বাড়বে, সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান, যা বেকারত্ব কমাতেও ইতিবাচক ভূমিকা রাখবে।
স্টুডেন্টরা হচ্ছে পড়াশোনার পরে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টরা বেসিক্যালি ওরা হচ্ছে পড়াশোনা শেষে বিসিএস বা বিভিন্ন সরকারি চাকরির পিছনে ছুটে, হ্যাঁ, যেটা খুবই অসুস্থ প্রতিযোগী। সরকার যদি এক্ষেত্রে কিছু করে সেক্ষেত্রে হচ্ছে ওরা হচ্ছে আরও বেশি দেখা যাচ্ছে যে এই বিষয়ে আগ্রহী হয়ে উঠবে, ইভেন এই অসুস্থ প্রতিযোগিতা থেকে বের হয়ে নিজেরা কিছু করার চেষ্টা করবে, আর এইভাবে আমাদের দেশ আরও আগাবে। এটা একটা মাইলস্টোন হবে যদি এটা ঠিকঠাক মতো ইউটিলাইজ করা যায় এই প্ল্যানটাকে, তাহলে বেকারত্ব দূর হবে। তারা হচ্ছে নিজেদের কর্মসংস্থান করার পাশাপাশি আরও 5-10 জনের কর্মসংস্থানও তৈরি করতে পারবে। সরকারিভাবে এই জায়গায় বিনিয়োগ করা, ওদের আর্থিক সাপোর্ট দেওয়া হয়, তাহলে দেখা গেছে কি যারা এই উদ্যোগটা গ্রহণ করে তারা সামনের দিকে আরও ভালো করার সম্ভাবনা থাকে। যারা মোটামুটি হচ্ছে বিজনেস নিয়ে সামনে আগাতে চায় বা পড়াশোনা থেকে বের হয়ে চাকরি করতে যখন একটা ভালো অ্যামাউন্ট পাচ্ছে তখন তারা একটা ইজিলি কোনো একটা আইডিয়া থাকলে ওটাকে ইমপ্লিমেন্ট করতে পারছে। এই যে প্রণোদনার আওতায় যখন উদ্যোক্তারা চলে আসবে তখন তারা আরও তাদের সৃষ্টিশীল কাজকে আরও নতুনভাবে বিকশিত করার সুযোগ পাবে। স্টার্টআপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জানান, একটি ধারণাকে সফল ব্যবসায় রূপ দিতে প্রয়োজনীয় সহায়তার পুরো প্রক্রিয়াটি এই প্ল্যাটফর্মের মাধ্যমে সহজ করা হবে। অর্থায়ন, মেন্টরশিপ, প্রশিক্ষণ, নেটওয়ার্কিং এবং বিনিয়োগকারীদের সঙ্গে সংযোগ, সব ধরনের সহায়তা নিশ্চিত করতে কাজ করছে সরকার। একটা তরুণ যখন প্রথমে একটা আইডিয়া নিয়ে আসে, ওনাকে কিন্তু ওনার আইডিয়াতে প্রপারলি মেন্টরিং করা এবং পরবর্তী ধাপের জন্য রেডি করাটা খুবই ইম্পর্টেন্ট। ইফ হি অর শি ইজ নট রেডি ফর দ্য নেক্সট লেভেল, তাহলে কিন্তু উনি যেখানেই যাক একটা লোন অথবা একটা ইকুইটি বিনিয়োগের জন্য উনি কিন্তু সেটার জন্য পাবেন না। তো সেই ক্ষেত্রে ওনাদেরকে প্রপারলি রেডি করার যে দায়িত্বটা, সেই দায়িত্বটা কিন্তু গভর্নমেন্টের পক্ষ থেকে আমরা বিভিন্ন লেভেলে আমাদের প্রি আইডিয়েশন এবং বিভিন্ন ইনভেস্টমেন্ট যে স্কেল আপগুলো সব কিছু আমরা বর্তমানে করছি। দেশে স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও গতিশীল করতে জাতীয় পর্যায়ে এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাদের প্রত্যাশা, নতুন এই প্ল্যাটফর্ম তরুণদের উদ্ভাবনী ধারণাকে সফল উদ্যোগে রূপ দিতে কার্যকর ভূমিকা রাখবে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরও একবার জানিয়ে। বিভাজনের রাজনীতি থেকে বের হয়ে আসার আহ্বান জানালেন মির্জা ফখরুল। ফ্যাসিবাদী কায়দায় ধমক দিচ্ছে কেউ কেউ, অভিযোগ রিজভির। শেখ হাসিনাকে প্রত্যর্পণের আবেদন পেয়েছে ভারত। ঢাকার অনুরোধ খতিয়ে দেখছে দিল্লি, জানালেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। বন্যার ক্ষয়ক্ষতি থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে মানুষ। ত্রাণ ও পুনর্বাসনের উদ্যোগ সরকারের, ক্ষতি নিরূপণের জরিপ শুরু। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ ভোর 4টায়, 3টায় রয়েছে নিউজ টপ 10। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।